দর্শক, বাংলা টিভির সাপ্তাহিক আয়োজন সমসাময়িকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি সৈয়দ আনাস পাশা। আপনারা জানেন প্রতি সপ্তাহেই আমরা বিভিন্ন বিষয় নিয়ে এই আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে, এবং প্রত্যেকটি অনুষ্ঠান নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারেই আমাদের অতিথি একজন থাকেন স্টুডিওতে, উনি আলোচনা করেন। ওনার সাথে আমরা বিভিন্ন বিষয়ে ওনাকে প্রশ্ন করি, উনি উত্তর দেন। পাশাপাশি স্টুডিওর বাইরেও আমরা এই সাবজেক্টেই, এই বিষয়েই অনেকের মন্তব্য গ্রহণ করে থাকি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো বাংলাদেশের জাতীয় সংসদীয় রাজনীতি এবং সংসদ পরিচালনা নিয়ে। এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে আজকে আপনাদেরকে বলতে চাই যে আজকে স্টুডিওতে আমাদের যে অতিথি আছেন, আপনাদের অত্যন্ত পরিচিত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আপনারা জানেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব আজকে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে। ওনার সাথে আমরা আলোচনা করব আজকে বাংলাদেশের সংসদীয় রাজনীতি এবং সংসদ কার্যক্রম নিয়ে। ধন্যবাদ জনাব আব্দুল হামিদ সাহেব, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে উপস্থিত। আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং এই সুযোগে যেহেতু লন্ডন এসেছি, প্রবাসী বাঙালি ভাইয়েরা যারা এখানে আছে, আপনাদের এই বাংলা টিভির মাধ্যমে তাদের সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি তাদের সুখ সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের অতিথির সাথে কথা বলবো, তার আগে চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি। আমরা দেখি আজকের আমাদের বিষয়ের উপর বাইরে কে কি মন্তব্য করছেন। আমি মনে করি বর্তমান জাতীয় সংসদে মহাজোট ক্ষমতা আসার পর বাংলাদেশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদে পরিণত হয়েছিল। বিগত সংসদগুলোতে স্থায়ী কমিটি হয় না, কিন্তু বর্তমান সংসদ প্রত্যেকটি স্থায়ী কমিটি অত্যন্ত আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। এবং আমি মনে করি বিরোধী দল যদি জাতীয় সংসদে আসে তাহলে সংসদ আরো কার্যকর হবে। এবং বাংলাদেশের সংসদীয় রাজনীতি দীর্ঘকালের না হলেও নবীন এই সংসদীয় রাজনীতি মূল কাঠামোগত বা দিক দিয়ে চিন্তা করলে দেখা যায় যে সংসদকে কার্যকর করতে হবে। একটি কার্যকরী সংসদ হচ্ছে বিরোধী দল এবং সরকারি দলের সম্মিলিত এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থানের মাধ্যমে সংসদকে কার্যকর করা। পাশাপাশি বর্তমান সময়ে আমরা যে জিনিসটি লক্ষ্য করতেছি একজন সচেতন নাগরিক হিসাবে বা রাজনৈতিক কর্মী হিসাবে, যে বিরোধী দল এবং সরকারি দলের সহ অবস্থান এবং সংসদীয় রাজনীতির মেইন যে বিষয়টি, যে সংসদীয় 40টি কমিটি ইতিমধ্যে গঠিত হয়েছে, এবং আমরা প্রত্যাশা করি যে বিরোধী দলও সংসদে উপস্থিত থেকে তাদের কার্যকর গঠনমূলক সমালোচনা করবে এবং কার্যকর ভূমিকা রাখবে। দর্শক, আপনারা দেখলেন আমাদের বাংলাদেশের জাতীয় সংসদীয় রাজনীতি, এই বিষয়গুলো নিয়ে বাইরে অনেকেই অনেক মন্তব্য করলেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন আমরা আমাদের অতিথির সাথে আমাদের আলোচনা শুরু করি। আচ্ছা মাননীয় স্পিকার, আমি প্রথমেই যে প্রশ্নটি আপনাকে করতে চাই যে সংসদ পরিচালনায় সরকার ও বিরোধী দলের কেমন সহযোগিতা পাচ্ছেন আপনি? সংসদ তো এটা স্পিকার, সরকার, বিরোধী দল, কিছু স্বতন্ত্র আছে, অন্যান্য দল সব মিলেই কিন্তু সংসদ। এবং এই সংসদকে কার্যকর করতে গেলে আমার সবারই সহযোগিতা প্রয়োজন। এবং আমি মনে করি এবারের পার্লামেন্টে যেসব মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন, তারা সরকারি দল, বিরোধী দল, অন্যান্য দল বা স্বতন্ত্র যাই আসুক না কেন, তাদের সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে। এবং আমি সংসদ পরিচালনার ব্যাপারে অন্তত আমি বলতে পারি যে আমি তাদের সবারই সহযোগিতা পাচ্ছি। কারণ আমি তাদের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। কারণ আমি 70 সালে পাকিস্তানের জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য ছিলাম। এত করে পরবর্তীতে যারা সংসদ সদস্য হয়েছে তারা অনেকেই আমার সঙ্গে দীর্ঘকালের একটা সম্পর্ক। এবং নবীন যে সদস্যরা যারা আছে প্রায় 164 মতন আসছে। এর মধ্যে দেখা যায় যে তাদের অনেকেরই প্রায় 100 মাননীয় সংসদ সদস্য আছেন যাদের পিতা
আমার সঙ্গে সংসদ সদস্য ছিলেন। এবং এটা আমার একটা বিরাট অহংকার বা গৌরবের বিষয় যে যারা বর্তমানে প্রবীণ যারা আছে তাদের সঙ্গে আমি শুরু থেকে ছিলাম, এবং নবীন যারা আছে তাদের পিতাদের সঙ্গে আমি ছিলাম। এই হিসাবে তাদের সঙ্গে যে আমার একটা সম্পর্ক, এটা অত্যন্ত মধুর। এবং সংসদ পরিচালনা করার ব্যাপারে যদিও সরকার বিরোধী দলের মধ্যে তো একটা বাক বিতণ্ডা আছে, থাকবেই, কিন্তু আমি মনে করি যে আমার পরিচালনার ব্যাপারে কোনো সমস্যা হয় না, আমি সবারই সহযোগিতা পাচ্ছি। মাননীয় স্পিকার, সংসদে যে বিরোধী দলের আসন সারি যেটা বরাদ্দ দিয়েছেন আপনারা, এটা নিয়ে একটা সমস্যা চলছে আমরা জানি, এবং বিরোধী দল সংসদ বয়কটও করছে অধিবেশন। এই বিষয়টা কি সুরাহা হয়েছে? সুরাহা হয় নাই এটা বলা যাবে না, হয়েছে এটা বলা যাচ্ছে না, কারণ তারা যেহেতু আসে নাই। এবং প্রথমে এই কথাই বলেছে, কারণ এখানে বিষয়টা হলো কি, আসনের বিষয়টা একটু লম্বা হয়ে যাবে কথাগুলি। সেখানে হলো যে এটা আমাদের একটা রেওয়াজ আছে, কনভেনশন। যেমন বেশি অতীতে না গিয়ে আমি এটাও বলতে চাই যে 2001 সালে যে পার্লামেন্ট ছিল তখন 2/3 মেজরিটি ছিল কিন্তু 4 দলীয় জোটের। তখন প্রথম যখন আসন ব্যবস্থাটা করা হয় তখন আওয়ামী লীগ ছিল বিরোধী দলে, তাদেরকে প্রথম 6টা আসন দেওয়া হয়েছিল ফ্রন্ট সিটে, আর বাকিগুলি জাতীয় পার্টি অন্যান্যদেরকে দেওয়া, বাকি 4টা, মোট হলো 10টা সিট। এই হিসাবে এবার দেখা গেল যে এর অর্ধেক আসছে, তারা 30 জনের মতো। এই হিসাবে সরকারি দল তাদেরকে 3টা আসন দেওয়ার জন্য বলল। কিন্তু আমি তো আপনারা জানেন না, আমি একটু লিবারেল কনসিডারেট, আমি অনেকভাবে বার্গেনিং করে সরকারিদেরকে বললাম যে একটা বাড়ায়া দেওয়া, এই 4টা আসন দিলাম। 4টা আসন দেওয়ার পরে তারা অধিবেশনে প্রথম কিছুদিন আসে না, পরে তারা আসছে। আসার পরে তো ওই অধিবেশন শেষ হলো, মানে তখন আবার দ্বিতীয় অধিবেশন যেটা হয় তখন এর মধ্যে বাই ইলেকশন হলো। একটা বগুড়া 2টা বাই ইলেকশন, বেগম খালেদা জিয়া মাননীয় বিরোধী দলের নেতা, উনি যেহেতু 2টা ছেড়ে দিয়েছেন, সেই বাই ইলেকশনে এখানে ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, সাবেক স্পিকার, তারা যখন আসলো তখন আবার এই প্রশ্নটা আসলো তাদের আসনের ব্যাপার। তখন আমি বলছি যে ঠিক আছে, আমি এটা যখন এটা হবে আমি পরের অধিবেশনে আমি এটা ঠিক করে দেব। না, প্রথম অধিবেশনের কথাই, কিন্তু সেকেন্ড অধিবেশন যখন হবে তখন আমি ঠিক করব। এবং অ্যাকর্ডিংলি আমাকে তো 2টার দিকে দেখতে হয়, সরকারি দল এবং বিরোধী দল। এখানে যে সরকারি দল বা সরকারি দল মধ্যে কিছু অন্য দলও আছে, একজন মিনিস্টার আছে দিলীপ বড়ুয়া, সে আর একটা পার্টির প্রধান। যেমন আপনার রাশেদ খান মেনন, সে আর একটা দলের প্রধান। যেমন ডক্টর কর্নেল ওলি আহমদ, উনি আর একটা দলের প্রধান। এরপর হাসানুল হকিনু, উনিও আর একটা দলের প্রধান। এরপরে আরেকজন জাতীয় পার্টির মুজিবুর রহমান সাহেব আছেন, উনিও বহুবার এমপি হয়েছে। এই সিনিয়রগুলি রেখা তো আমি সামনে কম্পারেটিভলি জুনিয়র কান্যা সামনে আমাদের দেশে একটা রেওয়াজও আছে। আমরা যত বড় শিক্ষিত, যত লোক বড় হন না কেন, যদি একটা অনুষ্ঠানে যান, আপনার বাবা বা চাচা কেউ যদি আসে, তাহলে আপনি তাকেই কিন্তু সামনে রোটা দিয়ে আপনি পিছনে বসবেন, আমরা যত বড়ই হন না কেন। এটা তো আমাদের একটা দেশের রেওয়াজ আছে। তো এই সব দিক চিন্তা ভাবনা করে আমি ওনাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে আপনারা আসেন, আর আসার প্রেক্ষিতে যদি সরকার এবং বিরোধী আমরা আলোচনা করে যদি সিট আরো একটা বাড়ায় নিতে পারেন, এটা তো আপনাদের মধ্যে সমঝোতা হলে এটা হয়েও যেতে পারে। আপনারা আসেন। আরেকটা বিষয় মাননীয় স্পিকার, কিছুদিন আগে যে তথ্য গোপন করার অভিযোগে একজন মাননীয় সংসদ সদস্যের সদস্যপদ বাতিল করার জন্য নির্বাচন কমিশন থেকে আপনাকে চিঠি দেওয়া হয়, আপনি এর একটা উত্তরও দিয়েছেন, আমরা সংবাদপত্রে দেখেছি। এরপর ওই সংসদ সদস্য লাগাতারভাবে বিভিন্ন মন্তব্য করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অনেকেই অভিযোগ করেন যে ওনার মন্তব্য শালীনতার বাইরেও চলে যাচ্ছে। সংসদের মাননীয় স্পিকার হিসাবে আপনার কি কোনো মন্তব্য আছে এই বিষয়ে? আমার কাছে যখন চিঠিটা পাঠানো হয়েছিল, মানে নির্বাচন কমিশন থেকে পাঠানো হয়েছিল, আমি এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। কারণ আমার তো এখানে তো আমি স্পিকার হিসেবে তো আমার ইচ্ছার উপর কোনো করতে পারবো না। এখানে আমাকে মনে করতে হবে যে কি সংবিধান আমাকে কি করতে পারি। এখানে কার্যপ্রণালী বিধি আছে, এটা আমি গাইডেড হব, কিন্তু সংবিধান কার্যপ্রণালী বিধি মাধ্যমে এটা আছে। এবং
1980 সালে একটা সংসদের বিরোধ নিষ্পত্তি একটা আইন ছিল, এটারও 3 ধারার মধ্যে এইসবগুলি ব্যাপার আছে। আমি দেখলাম যে নির্বাচন কমিশন যে আমার কাছে যেটা পাঠাইছে, এখানে এই ব্যাপারে আমার কোনো অ্যাকশন নেওয়ার মতো আমার এটা প্রাধিকারভুক্ত না, এখতিয়ারের মধ্যে পড়ে না। এই হিসাবে বলছে যে এটা আমার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়ার প্রাধিকার বহির্ভূত বিষয়। এই কথা আমি এটা করে ব্যাক করে দিচ্ছি। এখন নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত কি নিবে না নিবে তারা জানে। এখন যে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, উনিও আমার বন্ধু মানুষই, অনেকদিন সে আমার সঙ্গে এমপি ছিল। তবে মানে তার এটা ঠিক, তার অনেক মন্তব্য অনেক মানুষই ব্যথা পায় এবং আঘাতপ্রাপ্ত হয়। এভাবে মানে না করলেই ভালো হতো, কারণ উনিও একজন ভেটারেন পার্লামেন্টারিয়ান এবং একটা রাজনৈতিক পরিবার থেকে আসছে। মানে শিষ্টাচার, কথাবার্তা, মানে সমস্ত কিছু এমনভাবে ওনার বলা উচিত। আমি তো ওনাকে শিক্ষা দিতে পারি না, যাতে করে কেউ হার্ট না হয়। মানে একজন পলিটিশিয়ানের উচিত হবে এমন কিছু কথা না বলা যাতে করে আরেকজন মনে ব্যথা পায়। আপনার পূর্বসূরি সাবেক স্পিকার মিস্টার জমিউদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তদন্ত হয়েছে, সংসদীয় কমিটি অভিযোগ করেছে এবং তদন্ত হচ্ছে। এক বর্তমান স্পিকার হিসাবে আপনি কি বিব্রত বোধ করেন এই বিষয়ে? বিব্রত তো অবশ্যই আমাকে বোধ করতে হবে, কারণ স্পিকার একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান। এখানে সে কিন্তু যখনই স্পিকার হয়, যেমন আমি 32 বছর কৃষ্ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলাম, যেদিন আমি স্পিকার হয়েছি আমার ওই সভাপতি নাই, ওই ফাংশন আমি আর করতে পারি না নিরপেক্ষতার জন্য। আমি যদিও একটা দল থেকে আসছি, যখনই আমি ওত নিয়ে স্পিকারের আসনে বসলাম তখনই আমাকে মনে করতে আমি নিরপেক্ষভাবে আমার সমস্ত কিছু পরিচালনা করতে হবে। এই যে একটা প্রতিষ্ঠান, আমরা সবাই বলি বক্তৃতার মধ্যে মহান জাতীয় সংসদ, তাহলে এই মহান জাতীয় সংসদের গার্ডিয়ান হলো স্পিকার। এবং এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠা, এটাই তো যে কোনো স্পিকারের জন্য এটা একটা বিব্রতকর জিনিস, এটা হওয়া ঠিক না। কিন্তু ঘটনাটা এমন একটা ঘটনা ঘটছে যেখানে মেম্বাররা বিভিন্নভাবে আলোচনা আসছে, শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছি যে এই জাতীয় ব্যাপার যদি আমি তদন্ত না করাই তাহলে জনমনে একটা সন্দেহ থাকবে যে এই ধরনের লুটপাট হওয়া, দুর্নীতি হওয়া, অনিয়ম হওয়া এটা হচ্ছে। এই ব্যাপারে দেখা যায় সংসদে কিছু ব্যবস্থা নেওয়া হয় না। আমি মনে করি এই প্রতিষ্ঠানটাকে স্বচ্ছতা জবাবদিহিতা করারও দরকার আছে। কারণ মানে এখানে যদি বলি যে এটা এত বড় চেয়ার, এত বড় ডিগনিফাইড চেয়ার, সব কিছু, সুতরাং এখানে সমস্ত কিছু খারাপ কিছু ঘটে যাবে আর এই ব্যাপারে কোনো ব্যবস্থা হবে না, এটা তো হতে পারে না। সুতরাং আমি মনে করি এই চেয়ারের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্যই এই তদন্ত হয়েছে। এবং এখানে একটা বিষয় আমি আপনাকে বলতে পারি যে উনি 4 দিনের জুটের সময় স্পিকার ছিল, এখন আর একটা দল ক্ষমতা আসছে। এখানে কিন্তু এই জাতীয় কোনো কিছু হবে না যে বায়াসনেস নিয়ে যে কিছু হবে। কারণ যাদেরকে আমি কমিটিতে একটা কমিটি করে দিছি, আমি এই যে কমিটিতে যারা সদস্য আছে তারা কিন্তু মন গড়া কোনো রিপোর্ট দিতে পারবে না, তারা দিতে হবে উইথ ডকুমেন্টস, যে সাবেক মাননীয় স্পিকার যে কি খারাপটা কি করলো, কোন জায়গায় অনিয়ম ত্রুটি বললো, ডকুমেন্টারি এভিডেন্স সহ তাদেরকে রিপোর্ট দিতে হবে। এমনি মৌখিক বলবেন যে এটা করছে, তা হবে না। সুতরাং আমি মনে করি যে সত্য যে জিনিসটা এটা উদ্ঘাটিত হওয়া দরকার এবং এই প্রতিষ্ঠানের যে একটা ইমেজ আছে এইটাকে ধরে রাখার জন্য বা ইমেজটাকে আরো বৃদ্ধি যাতে পায়, এই জন্য আমি মনে করি যে কোনো স্পিকার, এখন আমি স্পিকার হিসাবে দায়িত্ব পালন করতেছি, হ্যাঁ আমি যদি কোনো অনিয়ম করি, আমি যদি এখানে কোনো দুর্নীতির যদি কোনো প্রশ্ন আসে, সেখানে আমারও সেটা হওয়া উচিত। এবং আপনি জানেন আমিও কিন্তু একবার মানে আগের টার্মে স্পিকার ছিলাম 3 মাস 18 দিনের জন্য। ওই সময় যখন আমি স্পিকার ছিলাম আমি কিন্তু আমার নিজের যে পিরিয়ডটা ওইটাকেও আমি বলছি যে আমি নিজের থেকে, যদিও দেয়ার ওয়াজ নো সাচ ডিমান্ড ফ্রম দি হাউস, কিন্তু আমি নিজেই ভলান্টিয়ার করলাম যে যেহেতু মাননীয় স্পিকার জমিরুদ্দিন সাহেবের তদন্ত হবে, সুতরাং আমারও 3 মাস 18 দিনের স্পিকারশিপ আমি করেছি। সেখানে আমার অনিয়ম ত্রুটি দুর্নীতি যদি করে থাকি সেটাও এই তদন্ত কমিটির আওতায় থাকবে, তারা সেটাও তদন্ত করে রিপোর্ট দেবে। মানে একটি বিষয় যে আপনার নেতৃত্বাধীন সংসদে একটা বিষয়ে আপনারা প্রশংসার দাবিদার যে সংসদীয় কমিটিগুলো খুব কার্যকর আমরা দেখতে পাচ্ছি এবং এই সংসদীয় কমিটিতে বিভিন্ন বিষয়, বিভিন্ন অনিয়ম নিয়ে কথাবার্তা হচ্ছে, তদন্ত হচ্ছে। একটা বিষয় কি আপনি একটু আগে বলছেন ভলান্টিয়ারি, আপনি বলেছেন আপনার বিষয়টা, এইভাবে বাইরের যে আমাদের দূতাবাসগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে আমাদের দূতাবাসগুলো, আপনি জানেন হয়তো ইদানিং আমাদের শ্রমবাজার যেটা অনেকটা সংকুচিত হয়ে আসছে, এই জায়গায় কিছুদিন আগে আমাদের কাছেও
মিডল ইস্টের বিশেষ করে আবুধাবির একজন ব্যবসায়ী, যিনি আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন সময় শ্রমিক নিয়ে আসেন, উনি অভিযোগ করেছেন যে বাংলাদেশ দূতাবাসের অসহযোগিতা। তারা শ্রমিক আনতে গিয়ে যখন অ্যাটাচ করতে হয় ভিসা, তখনকার সেইখানকার বাংলাদেশ দূতাবাস নাকি অ্যাটাচ করতে চান না, বলেন কি জন্য আপনারা বাংলাদেশ থেকে শ্রমিক আনবেন। এই যে বাইরের দূতাবাসের যে কর্মকাণ্ড, এই বিষয়গুলোকে নিয়ে কি সংসদীয় কমিটিতে কোনো আলোচনা হবে, কোনো ধরনের তদন্ত? আমি তো মনে করি যে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় যেটা আছে, আমার মনে হয় এই সব বিষয়গুলো আলোচনা করা দরকার। যেখানে যে সমস্যাগুলি আছে এটাকে তো ওভারকাম করতে হবে, কারণ এখানে আমাদের জনশক্তি রপ্তানি তো আমাদের একটা মূল সোর্স অফ ইনকাম দেশের জন্য। এটা তো একটা মারাত্মক ব্যাপার। বিদেশে যারা কাজ করে তাদের যে টাকা পয়সা পাঠায়, এতে করে কিন্তু আমাদের রিজার্ভটা একটু বেশি। সুতরাং এত বড় একটা ভাইটাল গুরুত্বপূর্ণ বিষয়, আমি মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি তাদের এই ব্যাপারে আগ্রহ সহকারে এইগুলি খোঁজখবর নেওয়া ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। আরেকটা জিনিস, মুক্তিযুদ্ধের চেতনা আমরা যারা ধারণ করি, বাংলাদেশের জনগণ, তারা এই সংসদের কাছে একটা বিষয়ে আমি মনে করি যে কৃতজ্ঞ থাকা উচিত, যে সর্বসম্মতভাবে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে ঐক্যমত হয়েছে আপনার নেতৃত্বাধীন এই সংসদে। এই যে যুদ্ধাপরাধী যারা বাইরে অবস্থান করছেন, এই ব্রিটেনেও 2 জন চিহ্নিত যুদ্ধাপরাধী আছেন, তাদেরকে দেশে নিয়ে বিচারের আওতায় নেওয়ার ব্যাপারে কি কোনো চিন্তা অথবা ডেফিনেটলি এটাও তো করতে হবে, এবং সেখানে আমাদের কূটনৈতিক যে মিশনগুলো আছে, মিশনের মাধ্যমে ওই যে দেশে এই ধরনের যুদ্ধাপরাধী থাকবে সেই দেশে সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকেও দেশে নিয়ে তাদের বিচারের ব্যবস্থা আনা আমি মনে করি প্রয়োজন, এবং সেটা আসবে বলে আমি আশাবাদী। আরেকজন ডেপুটি স্পিকার নেওয়ার যে একটা চিন্তা ছিল এই সরকারের আগে, এটা কি এখনো আছে এই চিন্তা? এটা যদি এখন মানে ডেপুটি স্পিকার, আসলে বিষয়টা হলো যে যেভাবে কথাটা মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী বলছিলেন, ও স্পষ্ট করে উনি বলেন না, এই জন্য তারা কথাটা এইভাবে বলে যে দেওয়ার কথা বলে দেয় না এইসব। কিন্তু ওইভাবে যদি বলতো তাহলে বিতর্কটা উঠতো না যে আমরা আরেকটা পদ সৃষ্টি করে নেব। কারণ আমাদের এখানে বিভিন্ন দেশে এই ধরনের আছে, একজন স্পিকার থাকে, 2 জন 3 জন ডেপুটি স্পিকার থাকে। তো এখানে আমরা যে পরবর্তীতে জিনিসটা ক্লিয়ার করার পরে বলা হলো যে স্পিকার তো একজন থাকবে, এবং এবারের ব্যাপারটা হলো আপনারা বোধহয় সবাই জানেন যে স্পিকার নির্বাচনে কিন্তু সরকারি দল, বিরোধী দল বা বিভিন্ন দল, স্বতন্ত্র, সবাই কিন্তু আনএনিমাসলি কিন্তু আমাকে তারা সাপোর্ট দিয়েছে। আমি কিন্তু মানে সর্বসম্মতক্রমে আমি স্পিকার নির্বাচিত হয়েছি। এখানে ডেপুটি স্পিকার ওই দিন কিছু টেকনিক্যাল সমস্যা, যদি ওই দিন বিরোধী দল আরেকটা নাম দিলে কিন্তু সরকারি দল যেহেতু বলছিল ডেপুটি স্পিকার দিত, তাহলে কিন্তু ওই দিন বিরোধী দল কিন্তু তারা এই নামটা দেয় না, বা লিয়াজু বা যোগাযোগ করে বা হয় নাই। যাই হোক, একজন ওই দিন একটা নামই ছিল, এবং ওইটা শৌকত সাহেবকে উনি ডেপুটি স্পিকার নির্বাচিত, এবং পরবর্তীতে আলাপ হলো। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে এই ধরনের ডেপুটি স্পিকার তাদেরকে দিবে, এইভাবে তো আর একটা পদ সৃষ্টি করা তো দরকার। হ্যাঁ আমরা করবো, বলছি দিব, একটা করবো, বলছি করবেন, তাহলে তো এটা তো আলোচনা। পরে আমি এগুলি বিভিন্ন মিডিয়াতে বলছি এবং তাদেরকে বলছি যে আপনারা একটা, ওনারা বললেন যে ডেপুটি স্পিকার নাম্বার 1, নাম্বার 2 এই ধরনের বললো যে 2 নম্বর ডেপুটি স্পিকার আমরা নিব না। আমি তাদেরকে বললাম যে আপনি 2 নম্বর কোথায় পারেন? এটা মানে এই স্পিকার থেকে যেমন এমনি 2 জন ডেপুটি স্পিকার, এটা 1-2 নম্বরে দেওয়ার দরকার নেই। এখানে ডেপুটি স্পিকার, এখন ডেপুটি স্পিকার, 2 জন ডেপুটি স্পিকার হলো। এখন কোন ডেপুটি স্পিকার কোন সময় সংসদ চালাইব, কার কি দায়িত্ব, এটা তো স্পিকার ঠিক করে দিবে। এবং আপনারা যদি দেওয়ার পরে যদি এখানে যদি দেখা যায় যে ডেপুটি স্পিকার ওই যে বিরোধী দল থেকে যারা দেওয়া হলো তারা আমি হাওয়া চালাইবার লাগে দিলাম না, তাহলে তো দেশ দেখবে, জাতি দেখবে যে আমি এই বিরোধী দলের স্পিকার, ডেপুটি স্পিকার থেকে যারাকে করা হয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। আমি বলতে চাই যে আপনারা যদি এইভাবে চিন্তাটা আনেন, তাহলে 2 জন ডেপুটি স্পিকারকে আমি ইকুয়ালি দেখার ব্যবস্থা এটা নেব, এবং আমাদের যে রুলটা যেটা চেঞ্জ করা হবে সেটা, কারণ সংবিধানের একটা চেঞ্জ করতে হয়, এটা করা, এবং ওই রুলটা কেমন হবে সেটা আমরা এমনভাবে করব যাতে বিরোধী দল থেকে যিনি ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হবেন তাকে আন্ডার এস্টিমেট করা বা তাকে সুযোগ থেকে বঞ্চিত করা, এই ধরনের ব্যবস্থা যাতে না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। কিন্তু পরে তো মানে অন্যান্য বিষয় নিয়ে সরকার বিরোধীদের মধ্যে তর্ক বিতর্ক অন্যভাবে শুরু হলো, যার জন্য এটা চাপা পড়ে গেছে, যার জন্য এখন। তো আমি মনে করি এখনো যদি বিরোধী দল এই ব্যাপারে সম্মত হয় তাহলে আমি মনে করি সরকার তার কথা রাখবে এবং আরেকজন ডেপুটি স্পিকার
করা যায়। আরেকটা প্রশ্ন আমার, এখন তো বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে হট ইস্যু টিপাই মুখ বাদ। আপনি জানেন হয়তো, ইতিমধ্যে সংসদ থেকে একটা সংসদীয় কমিটি এই টিপাই মুখ বাদ পরিদর্শনে গিয়েছেন, কিন্তু আমরা দেখেছি যে এই সংসদীয় কমিটি বিরোধী দল তাদের কোনো প্রতিনিধি দেন নাই। এটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু, এই জায়গায় তো আমরা জাতীয় ঐক্যমত্যটা দেখতে পাচ্ছি আমি না। মনে করি এখানে তাদের যদি একজন প্রতিনিধি থাকতো দিত, এবং একজন জামাত ইসলামের পক্ষ থেকে যাওয়ার কথা ছিল, পরে মানে সে যাবে ওই কথা বলছে, হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ছে এই ধরনের বলছে, হয়তো বা একটা টেকনিকও হতে পারে পলিটিক্যাল। বিষয়টা হলো কি, এটা কিন্তু ঠিক সংসদীয় কমিটি, কোন কমিটি, পানি সম্পদ মন্ত্রণালয়ের কমিটি যাচ্ছে। আচ্ছা। পানি সম্পদ মন্ত্রণালয়ে যাচ্ছে, তা পানি সম্পদ মন্ত্রণালয়ের যে স্ট্যান্ডিং কমিটি তারা যাচ্ছে, এটা এখানে সরকারি দল বিরোধী দল তারা আছে, অন্যান্য দলও আছে। এখানে যদি তারা বিষয়টা কি তারা সরজমিনে তদন্ত করে, তাদের সঙ্গে কিছু এক্সপার্ট অনেকে গেছে, এবং আমি মনে করি এখানে যদি বিরোধী দলও যাইতো, তাহলে আসল কথাটা হলো কি, এখানে সরকারি দল বিরোধী দল এভাবে চিন্তা না করে দেশের স্বার্থের ব্যাপারে তো উই শুড বি ইউনাইটেড। এখানে গিয়ে যদি তারাও যদি যাইতো, তাহলে চাক্ষুষ বাস্তব অবস্থাটাই তারা নিজেরা দেখতে পারতেন। এখন দেশের যদি সমস্যা হয়, এই টিপাই মুখ বাদ যেটা করতে চায়, এটা এই বাদ যদি আমি মনে করি, বিশ্বাস করি, যদি এই বাদ বাংলাদেশে কোনো প্রভাব পড়ে ক্ষতিকর, আমাদের যদি ক্ষতি হয়, তাহলে বিএনপি যা গেল কি গেল, এটা বড় কথা না। তাহলে এই স্ট্যান্ডিং কমিটি, স্থায়ী কমিটির যে সদস্য, মানে এটা সভাপতি আব্দুর রাজ্জাক সাহেব, ওনারা আয়সা এটার বিপক্ষেই বলবেন। আর যদি দেখা যায় তেমন প্রভাবের কোনো বিষয় নাই, তাহলে তারা যা সত্য তা এসে বলবে, এবং সত্যটা বলার পরে বোঝা যাবে যে বিষয়টা কি। এবং এই ব্যাপারে তো হুট করে মানে ভারতও একটা কিছু ডিসিশন নিয়ে নিবে, তাও তো হয় না। তাদেরকেও আমাদের দেশের যে মানে এই পানির সম্পদের ব্যাপারে যেসব এক্সপার্ট আছে, এবং তাদের দেশে যে এক্সপার্ট আছে, সেই ধরনের একটা মিটিং টিটিং হবে। এবং আমি মনে করি যে আওয়ামী লীগ বর্তমান সরকার, মহাজোটের সরকার যারা আছে, তারা দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া, ভারতের পক্ষে কথা বলবে এমনি, এটা ঠিক না। মাননীয় স্পিকার, আমরা সময়ের শেষ প্রান্তে, আমি সর্বশেষ একটি প্রশ্ন করব সংক্ষেপে আপনাকে। প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি, এটা নির্বাচন কমিশনাররা এর আগে ঘুরে গেছেন, জাতীয় সংসদ প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার ব্যাপারে কোনো আলোচনা অথবা কোনো সিদ্ধান্ত এই ধরনের চিন্তা আছে আপনাদের? এটা আমি আপনাকে এইটুকু বলতে পারি, আগামী নির্বাচনে প্রবাসী যারা আছেন তারা সবাই ভোটার হবেন, এবং এটা এই ইউনাইটেড কিংডম থেকে শুরু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের সময় শেষ প্রান্তে, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে ধন্যবাদ। না, আপনারা আমাকে এখানে দাওয়াত দিয়ে আনছেন, এই জন্য আমি খুবই আনন্দিত। আমিও আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনারা যারা বিদেশে আছেন, আমার পার্লামেন্টের পক্ষ থেকে, সমস্ত দেশবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা এখানে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এটি আমরা আশা করি। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদের সাথে। আপনারা শুনলেন, বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করলাম। আপনাদের যে বিষয়গুলো নিয়ে কৌতূহল ছিল, উদ্বেগ ছিল, চিন্তা ছিল, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় নিয়ে আসার চেষ্টা করেছি। তো আজকে এখানেই আমরা শেষ করতে যাচ্ছি, সময় শেষ আমাদের। আগামীতে আর কোনো অতিথিকে নিয়ে, হয়তো আর কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।